প্রিয় ছাত্রছাত্রীরা, জ্ঞানদীপ কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর বাংলা পাঠ্য হিমালয় দর্শন প্রবন্ধটি সম্পূর্ণ আলোচনা করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি এই ভিডিওটি থেকেই তোমরা হিমালয় দর্শন প্রবন্ধটি সম্পূর্ণভাবে আয়ত্ত করতে পারবে। চলো এবার শুরু করা যাক আজকের ক্লাস। হিমালয় দর্শন প্রবন্ধটি লিখেছেন বেগম রোকেয়া। সম্পূর্ণ নাম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। জন্ম 9 ডিসেম্বর 1880 খ্রিস্টাব্দে, বাংলাদেশের রংপুরে। মৃত্যু 9 ডিসেম্বর 1932 খ্রিস্টাব্দে, কলকাতায়। পাঠ্য হিমালয় দর্শন প্রবন্ধটি বেগম রোকেয়ার ভ্রমণমূলক রচনা কূপ মণ্ডুকের হিমালয় দর্শন থেকে নেওয়া হয়েছে। মূল রচনাটি মহিলা পত্রিকার কার্তিক সংখ্যায় 1311 বঙ্গাব্দে প্রকাশিত হয়। এবার আমরা হিমালয় দর্শন প্রবন্ধটির লাইন ধরে ধরে আলোচনা করব। যথাসময়ে যাত্রা করিয়া শিলিগুড়ি স্টেশনে আসিয়া পৌঁছিলাম। শিলিগুড়ি হল উত্তরবঙ্গের একটি প্রসিদ্ধ শৈল শহর ও রেলওয়ে জংশন। লেখিকারা যথাসময়ে শিলিগুড়ি স্টেশনে এসে পৌঁছলেন। শিলিগুড়ি হইতে হিমালয় রেল রোড আরম্ভ হইয়াছে। হিমালয় রেল রোড হল উত্তরবঙ্গের একটি রেল বিভাগ। ইস্ট ইন্ডিয়ান গাড়ির অপেক্ষা ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি ছোট। হিমালয়ান রেলগাড়ি আবার তাহার অপেক্ষাও ছোট। ক্ষুদ্র গাড়িগুলি খেলনা গাড়ির মতো বেশ সুন্দর দেখায়, আর গাড়িগুলি খুব নিচু। যাত্রীগণ ইচ্ছা করিলে চলিবার সময়ও অনায়াসে উঠিতে নামিতে পারে। ইস্ট ইন্ডিয়ান গাড়ি হল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিচালিত রেল পরিষেবা। ইস্ট ইন্ডিয়ান গাড়ি অপেক্ষা ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি ছোট, তার থেকেও হিমালয়ান রেলগাড়ি আরও ছোট। গাড়িগুলিকে দেখতে অনেকটা খেলনা গাড়ির মতো দেখায়। গাড়িগুলি খুব নিচু। যাত্রীগণ ইচ্ছা করিলে চলার সময়ও অনায়াসে উঠতে নামতে পারে। আমাদের ট্রেন অনেক আঁকা বাঁকা পথ অতিক্রম করিয়া ধীরে ধীরে উপরে উঠিতে লাগিল। গাড়িগুলি কটারটা শব্দ করিতে করিতে কখনো দক্ষিণে কখনো উত্তরে আঁকিয়া বাঁকিয়া চলিল। লেখিকাদের ট্রেন আঁকাবাঁকা পথ অতিক্রম করে ধীরে ধীরে উপরে উঠতে লাগলো। গাড়িগুলিতে কটারটা শব্দ হতে কখনো কখনো দক্ষিণে কখনো উত্তরে এঁকে বেঁকে চলল। পথের দুই ধারে মনোরম দৃশ্য। মনোরম শব্দের অর্থ হল মনোহর, মনকে হরণ করে যে দৃশ্য। কোথাও অতি উচ্চ চূড়া, কোথাও নিবিড় অরণ্য। ক্রমে আমরা সমুদ্র হইতে 3000 ফিট উচ্চে উঠিয়াছি। এখনও শীত বোধ হয় না, কিন্তু মেঘের ভিতর দিয়ে চলিয়াছে। লেখিকারা ক্রমে 3000 ফিট উপরে উঠেছেন। শীত এখনও তেমন মনে হয় না, কিন্তু মেঘের ভিতর দিয়ে চলেছেন। নিম্ন উপত্যকায় নির্মল শ্বেত কুজ্ঝটিকা দেখিয়া সহসা নদী বলিয়া ভ্রম জন্মে। নিম্ন উপত্যকা বলতে নিচের উপত্যকায় কে বোঝানো হয়েছে। নিচের উপত্যকায় নির্মল। নির্মল শব্দের অর্থ হলো পরিষ্কার পরিচ্ছন্ন। শ্বেত কুজ্ঝটিকা সাদা কুয়াশা। কুজ্ঝটিকা শব্দের অর্থ হলো কুয়াশা। নিচের উপত্যকায় সাদা কুয়াশা দেখে মনে হয় নদী। তরুলতা ঘাস পাতা সকলই মনোহর। এত বড় বড় ঘাস আমি পূর্বে দেখিনি। লেখিকা এত বড় বড় ঘাস আগে দেখেননি। হরিতবর্ণ চায়ের ক্ষেত্রগুলি প্রাকৃতিক শোভা আরও শতগুণ বৃদ্ধি করিয়াছে। হরিতবর্ণ শব্দের অর্থ হল সবুজ বর্ণ। চায়ের গাছগুলি সবুজ বর্ণ প্রাকৃতিক শোভাকে আরও শতগুণ বৃদ্ধি করেছে। দূর হইতে সারি সারি চারাগুলি বড় সুন্দর বোধ হয়। মাঝে মাঝে মানুষের চলিবার সংকীর্ণ পথগুলি ধরণীর সীমন্তের ন্যায় দেখায়। সীমন্ত শব্দের অর্থ হল স্মৃতি। দুই পাশে আঁচড়ানো চুলের মধ্যরেখা। চা বাগানের মধ্য দিয়ে মানুষের পায়ে চলার সরু পথগুলিকে বেগম রোকেয়ার স্মৃতি বলে মনে হয়েছে। নিবিড় শ্যামল বন, বসুমতীর ঘন কেশপাশ আর পথগুলি
আঁকাবাঁকা সিথি, চারিপাশে নিবিড় ঘন বন, কেশ পাশ আর পথগুলি আঁকাবাঁকা সিথি। রেলপথে অনেকগুলি জলপ্রপাত বা নির্ঝর দৃষ্টিগোচর হইল। দৃষ্টিগোচর শব্দের অর্থ হল দেখা যায় বা দৃষ্টিপথে এসেছে এমন। ইহার সৌন্দর্য বর্ণনাতীত। কার সৌন্দর্য বর্ণনাতীত? রেলপথে অনেকগুলি জলপ্রপাত দেখা গিয়েছিল, সেই জলপ্রপাতগুলি ছিল সৌন্দর্য বর্ণনাতীত। কোথা হইতে আসিয়া ভীমবেগে হিমাদ্রির পাষাণ হৃদয় বিদীর্ণ করিতে করিতে ইহারা কোথায় চলিয়াছে। এখানে কার কথা বলা হচ্ছে? যে রাস্তার পাশে যে জলপ্রপাত আছে সেই জলপ্রপাতের কথাই এখানে বলা হচ্ছে। ইহাদেরই কোনো একটি বিশালাকায় জাহ্নবীর উৎস। জাহ্নবী শব্দের অর্থ হল গঙ্গা নদী। এই কথা সহসা বিশ্বাস হয় কি? একটি বড় ঝর্ণা নিকট ট্রেন থামিল। লেখিকাদের ট্রেন একটা বড় ঝর্ণার কাছে থেমে যায়। আমরা ভাবিলাম যাহাতে আমরা প্রাণ ভরিয়া জলপ্রবাহ দেখিতে পাই, সেই জন্য বোধহয় গাড়ি থামিয়াছে। লেখিকাদের ভাবনা ছিল হয়তো লেখিকারা যাতে জলপ্রবাহ দেখতে পায় সেই কারণেই রেলগাড়ি থেমেছে। বাস্তবিক সেই জন্য কিন্তু ট্রেন থামে নাই, অন্য কারণ ছিল। কিন্তু সেই কারণে ট্রেন থেমেছিল না, ট্রেন থামার অন্য কারণ ছিল। সেইখানে জল পরিবর্তন করা হইতেছিল, সেখানে জল পরিবর্তন করার জন্যই ট্রেনটা থামা হয়েছিল। যে কারণেই ট্রেন থামুক, আমাদের মনোরথ পূর্ণ হইল। মনোরথ শব্দের অর্থ হলো মনের ইচ্ছা। লেখিকাদের মনের ইচ্ছা পূর্ণ হইল। কিসের মনোরথ? যে রাস্তার পাশে জলপ্রপাত দেখার যে মনোরথ তা পূর্ণ হলো। এখন আমরা 4000 ফিট ঊর্ধ্বে উঠিয়াছি, তবু শীত অনুভব করি না। কিন্তু গরমে জ্বালাই যে এতক্ষণ প্রাণ কণ্ঠাগত ছিল, সে জুলুম হইতে রক্ষা পাইলাম। লেখিকারা ক্রমে 4000 ফিট ঊর্ধ্বে উঠেছেন, তবু শীত অনুভব করেন না। কিন্তু গরমের জ্বালাই যে এতক্ষণ ধরে প্রাণ কণ্ঠাগত ছিল, সে জুলুম থেকে রক্ষা পেলেন। অল্প অল্প বাতাস মৃদু গতিতে বহিতেছে। অবশেষে কার্শিয়াং স্টেশনে উপস্থিত হইলাম। এখানকার উচ্চতা 4864 ফিট। অবশেষে লেখিকাদের যে গন্তব্যস্থল কার্শিয়াং, সেখানে উপস্থিত হলেন। কার্শিয়াংয়ের উচ্চতা 4864 ফিট। স্টেশন হইতে আমাদের বাসা অধিক দূরে নহে, শীঘ্রই আসিয়া পৌঁছিলাম। স্টেশন থেকে লেখিকাদের বাসা বেশি দূরে নয়, খুব তাড়াতাড়ি সেখানে পৌঁছলেন। আমাদের ট্রেন কয়টা ভ্রমক্রমে দার্জিলিংয়ের ঠিকানায় বুক করা হইয়াছিল। ট্রাঙ্ক শব্দের অর্থ হলো ট্রেনের তোরঙ্গ বা বাক্স। দার্জিলিংয়ের ঠিকানায় বুক করা হয়েছিল ভুলভাবে। জিনিসপত্রের অভাবে বাসায় আসিয়াও সন্ধ্যার পূর্বে গৃহসুখ অনুভব করিতে পারি নাই। সন্ধ্যার পূর্বে তারা বাসায় পৌঁছে গিয়েছেন, কিন্তু জিনিসপত্রের অভাবের কারণে গৃহের যে সুখ, সেই সুখ অনুভব করতে পারেননি। কেননা তাদের জিনিসপত্র সব দার্জিলিংয়ের ঠিকানায় বুক করা হয়েছিল, সেখানে চলে গিয়েছিল। সন্ধ্যার ট্রেনে আমাদের ট্রাঙ্কগুলি ফিরিয়ে আসিল। সন্ধ্যার সময় লেখিকাদের ট্রাঙ্কগুলি ফিরে আসলো। আমাদের দার্জিলিং যাইবার পূর্বে আমাদের জিনিসপত্র তথাকার বায়ু সেবন করিয়া চরিতার্থ হইল। লেখিকাদের দার্জিলিং যাওয়ার আগেই জিনিসপত্র সেখানকার বায়ু সেবন করিয়া চরিতার্থ হলো। পরদিন হইতে আমরা সম্পূর্ণ গৃহে সুখে আছি। তাই বলি, কেবল আশ্রয় পাইলে সুখে গৃহে থাকা হয় না, আবশ্যকীয় আসবাব সরঞ্জামও চাই। শুধুমাত্র আশ্রয় পেলেই সুখে গৃহে থাকা যায় না। গৃহে থাকার জন্য যেসব আবশ্যকীয় সরঞ্জাম প্রয়োজন, সেগুলো কিন্তু থাকা চাই, তবেই কিন্তু সুখ মিলবে। এখানে এখনও শীতের বৃদ্ধি হয় নাই, গ্রীষ্মও নাই। লেখিকারা যে কার্শিয়াংয়ে আছেন, সেখানে শীতের এখনও প্রকোপ হয়নি, গ্রীষ্মও তেমন নেই। এ সময়কে পার্বত্য বসন্তকাল বলিলে কেমন হয়? সূর্যকিরণ প্রখর বোধ হয়। আমাদের আসিবার পর একদিন মাত্র সামান্য বৃষ্টি হইয়াছিল। লেখিকারা আসার পর
একদিন মাত্র বৃষ্টি হয়েছিল। বায়ু তো খুবই স্বাস্থ্যকর, জল নাকি খুব ভালো নহে। কার্শিয়াংয়ের বায়ু খুবই স্বাস্থ্যকর, কিন্তু জল সেখানকার ভালো না। আমরা পানীয় জল ফিল্টারে ছাকিয়া ব্যবহার করি। লেখিকারা পানীয় জল ফিল্টারে ছেঁকে ব্যবহার করতেন, কিন্তু জল দেখিতে খুব পরিষ্কার স্বচ্ছ। জল কিন্তু পরিষ্কার স্বচ্ছ। কূপ নাই, নদী পুষ্করিণীও নাই। কূপ শব্দের অর্থ হলো কুয়ো, পুষ্করিণী শব্দের অর্থ হলো পুকুর। কূপ, পুষ্করিণী এগুলো সেখানে নেই। সবেধন নির্ঝরের জল, শুধুমাত্র জল বলতে নির্ঝরের জল, ঝর্ণার জল। ঝর্ণার সুবিমল সুশীতল জলদর্শনে চক্ষু জোড়ায়। ঝর্ণার সুবিমল অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন সুশীতল জল দেখলে চোখ জুড়িয়ে যায়। স্পর্শনে হস্ত জোড়ায়, স্পর্শ করলে হাত জুড়িয়ে যায়, এবং ইহার চতুষ্পার্শ্বস্থিত শীতল বাতাসে না ঘন কুয়াশায় প্রাণ জোড়ায়। আর এর চারপাশে শীতল বাতাসে কিংবা ঘন কুয়াশায় প্রাণ জুড়িয়ে যায়। এখানকার বায়ু পরিষ্কার ও হালকা। কার্শিয়াংয়ের বায়ু পরিষ্কার ও হালকা। বায়ু এবং মেঘের লুকোচুরি খেলা দেখিতে চমৎকার। সেখানকার বায়ু এবং মেঘের লুকোচুরি খেলা দেখতে খুব চমৎকার। এই মেঘ এদিকে আছে, ওদিক হইতে বাতাস আসিল, মেঘখণ্ডকে তাড়াইয়া লইয়া চলিল। মেঘ এই আছে তো এই নেই, বাতাস তাকে একদিক থেকে অন্যদিকে নিয়ে চলে যায়। প্রতিদিন অস্তমান রবি বায়ু এবং মেঘ লইয়া মনোহর সৌন্দর্যের রাজ্য রচনা করে। প্রতিদিন অস্তমান রবি অর্থাৎ অস্ত যাওয়া সূর্য, বায়ু এবং মেঘ সব কিছু নিয়ে যেন এক মনোহর সৌন্দর্যের রাজ্য সেখানে সৃষ্টি হয়। পশ্চিম গগনে পাহাড়ের গায়ে তরল স্বর্ণ ঢালিয়ে দেওয়া হয়। পশ্চিম গগনে, গগনের শব্দের অর্থ হলো আকাশ। পশ্চিমের আকাশের পাহাড়ের গায়ে যেন তরল স্বর্ণ ঢেলে দেওয়া হয়। অতঃপর খণ্ড খণ্ড সুকুমার মেঘগুলি সুকোমল অঙ্গে সুবর্ণ মাখিয়া বায়ুভরে ইতস্তত ছুটোছুটি করিতে থাকে। বায়ুভরে ইতস্তত ছোটাছুটি করিতে থাকে। ইহাদের এই তামাশা দেখিতেই আমার সময় অতিবাহিত হয়, আত্মহারা হইয়া থাকি। আমি কোনো কাজ করিতে পারি না। মনে পড়ে একবার মহিলাই ঢেঁকি শাকের কথা পাঠ করিয়াছে। লেখিকার স্মরণ করছেন তিনি কোনো একবার বা একদিন মহিলাই ঢেঁকি শাকের কথা পাঠ করেছেন। মহিলা হলো এক ধরনের পত্রিকা। পত্রিকাটির সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র সেন ও ব্রজগোপাল নিয়োগী। বেগম রোকেয়ার একাধিক প্রবন্ধ ও লেখা এই পত্রিকায় প্রকাশিত হয়। ঢেঁকি শাককে আমি ক্ষুদ্র গুল্ম বলিয়াই জানিতাম। লেখিকার ঢেঁকি শাককে ক্ষুদ্র গুল্ম বলেই জানতেন। কেবল ভূতত্ত্ব গ্রন্থে পাঠ করিয়াছিলাম যে, কিন্তু লেখিকা ভূতত্ত্ব গ্রন্থে অর্থাৎ জিওলজি গ্রন্থে পাঠ করেছিলেন কার্বনিফেরাস যুগে বড় বড় ঢেঁকি তরু ছিল। কার্বনিফেরাস যুগ হলো একটি ভূতত্ত্ব সম্পর্কিত সময়কাল। এই সময়কালে পৃথিবীর সর্বত্র কয়লার স্তরের গঠনকার্যের সূত্রপাত ঘটে। এখন সেই ঢেঁকি তরু স্বচক্ষে দেখিলাম। এখন সেই ঢেঁকি তরু নিজের চোখে দেখলেন। ভারী আনন্দ হইল। কিসে ভারী আনন্দ হইল? লেখিকার ঢেঁকি তরু দেখে আনন্দ হলো। তরুবর 20 থেকে 25 ফিট উচ্চ হইবে। কোনো কোনো স্থানে খুব নিবিড় বন, কোনো কোনো জায়গায় খুব ঘন বন। সুখের বিষয় বাঘ নাই। সুখের বিষয়টা কি? সুখের বিষয় হলো সেখানে কোনো বাঘ ছিল না, তাই নির্ভয়ে বেড়াইতে পারি। তাই লেখিকারা নির্ভয়ে সেখানে বেড়াতে পারেন। আমরা নির্জন বন্যপথেই বেড়াইতে ভালোবাসি। সর্প এবং ছিনে যোগ আছে। সর্প শব্দের অর্থ হলো সাপ। সেখানে সাপ এবং ছিনে যোগ আছে। এই যোগগুলি একবার গায়ে লেগে গেলে আর ছাড়তে চায় না। এ পর্যন্ত সর্পের সহিত আমাদের সাক্ষাৎ হয় নাই। সাপের সঙ্গে এ পর্যন্ত লেখিকাদের
দেখা হয়নি, কেবল 2-3 বার জোকে রক্ত শোষণ করিয়াছে। কেবলমাত্র 2 থেকে 3 বার জোকে রক্ত শোষণ করিয়াছে। এদেশের স্ত্রীলোকেরা যোগ দেখিলে ভয় পায় না। এখানকার স্ত্রী মানুষেরা যোগ দেখিলে ভয় পায় না। আমাদের ভুটিয়া চাকরানি ভালু বলে, যোগে কি ক্ষতি করে? লেখিকার চাকরানির নাম পেলাম, তার নাম ভালু। সে বলে, যোগে কি ক্ষতি করে? রক্ত শোষণ শেষ হইলে আপনিই চলিয়া যাই। রক্ত খাওয়া শেষ হলেই আপনি চলে যাই। ভুটিয়ানিরা 7 গজ লম্বা কাপড় ঘাগরার মতো করিয়া পরে। গজ বলতে 1 গজ সমান 3 ফুট। গজ হলো দৈর্ঘ্য মাপার একক। কোমরে একখণ্ড কাপড় জড়ানো থাকে, গায়ে জ্যাকেট এবং বিলাতি শাল দ্বারা মাথা ঢাকে। পৃষ্ঠে 2-1 মণ বোঝা লইয়া অনায়াসে প্রস্তর সংকুল আবুড়া খাবুড়া পথ বাহিয়া উচ্চে ওঠে। ভুটিয়ানিরা 7 গজ কাপড় ঘাগরার মতো করে পরে। কোমরে একখণ্ড কাপড় জড়ানো থাকে, গায়ে থাকে জ্যাকেট। জ্যাকেট হলো শীতের পোশাক। বিলাতি শাল দ্বারা মাথা ঢাকা থাকে। পৃষ্ঠে অর্থাৎ পিঠে 2-1 মণ বোঝা নিয়ে অনায়াসে প্রস্তর সংকুল। প্রস্তর সংকুল শব্দের অর্থ হলো নুড়ি পাথরে ভর্তি। আবুড়া খাবুড়া এবড়ে খেবড়ে পথ বয়ে উপরে ওঠে, ওই রূপ নিচেও যায়। ওইভাবে তারা নিচেও যায়। যে পথ দেখিয়াই আমাদের সাহস গায়েব হয়, গায়েব শব্দের অর্থ হলো উধাও হয়ে যাওয়া। সেই পথে ওহারা বোঝা লইয়া অবলীলা ক্রমে ওঠে। অবলীলা ক্রমের শব্দের অর্থ হলো অনায়াসে ওঠে। মহিলার সম্পাদক মহাশয় আমাদের সম্বন্ধে একবার লিখিয়াছিলেন যে, মহিলার সম্পাদক মহাশয় একবার লেখিকাদের সম্পর্কে লিখেছিলেন, অর্থাৎ নারী জাতি সম্পর্কে লিখেছিলেন। রমণ জাতি দুর্বল বলিয়া তাহাদের নাম অবলা। রমণী জাতি অর্থাৎ স্ত্রী জাতি দুর্বল বলে তার নাম অবলা। জিজ্ঞাসা করি, এই ভুটিয়ানিরাও ওই অবলা জাতির অন্তর্গত কিনা? লেখিকা প্রশ্ন করছেন, এই যে ভুটিয়ানিরা এত পরিশ্রম করে, তারাও কি এই অবলা জাতির মধ্যে? ইহারা উদাহরণের জন্য পুরুষদের প্রত্যাশী নহে। ইহারা বেঁচে থাকার জন্য, বেঁচে থাকার প্রয়োজনীয় খাদ্যের জন্য পুরুষদের প্রত্যাশা থাকে না। সমভাবে উপার্জন করে, সমানভাবে তারা উপার্জন করে। বরং অধিকাংশ স্ত্রীলোক দিককেই পাথর বহিতে দেখি, পুরুষেরা বেশি বোঝা বহন করে না। এখানে প্রাবন্ধিক দেখছেন যে স্ত্রীলোকেরাই পাথর বইছে, পুরুষেরা বেশি বোঝা বহন করছে না। অবলারা প্রস্তর বহিয়া লইয়া যায়। অবলা অর্থাৎ এখানকার স্ত্রীলোকেরা পাথর বয়ে নিয়ে যায়। সবলেরা পথে পাথর বিছাইয়া রাস্তা প্রস্তুত করে। সবলেরা অর্থাৎ পুরুষেরা পাথর বিছিয়ে রাস্তা প্রস্তুত করে। সেই কাজে বালক বালিকারাও যোগদান করে। এখানে সবলেরা বালক বালিকার দলভুক্ত বলিয়া বোধ হয়। ভুটিয়ানিরা পাহাড়নি বলিয়া আপন পরিচয় দেয়। ভুটিয়ানিরা নিজেদেরকে পাহাড়নি বলে পরিচয় দেয় এবং আমাদিগকে নিচেকা আদমি বলে। আর লেখিকাদেরকে অর্থাৎ যারা সমতলে বাস করে তাদেরকে নিচেকা আদমি বলে সম্বোধন করে। যেন ইহাদের মতে নিচেকা আদমি অসভ্য, তাদের মতে নিচের মানুষেরা অসভ্য। স্বভাবত ইহারা শ্রমশীলা, কার্যপ্রিয়, সাহসী ও সত্যবাদী। এদের কয়েকটি গুণের কথা লেখিকা তুলে ধরেছেন। এরা শ্রমশীলা, কাজ করতে ভালোবাসে, কার্যপ্রিয়, সাহসী ও সত্যবাদী। কিন্তু নিচেকা আদমির সংস্রবে, সংস্রবের শব্দের অর্থ হলো সংস্পর্শে থাকিয়া ইহারা ক্রমশ সদ্গুণ রাজি হারাইতেছে। সদ্গুণ রাজি শব্দের অর্থ হলো সদ্গুণের সমষ্টি। এদের মধ্যে যে সদ্গুণ আছে সেগুলো ক্রমশে হারাতে চলেছে। বাজারের পয়সা অল্প স্বল্প চুরি করা, দুধে জল মিশানো ইত্যাদি দোষ শিখিতেছে।
তারাও ক্রমে বাজারের পয়সা চুরি করা, দুধে জল মিশানো, এই দোষগুলি শিখছে। আবার নিজেকে আদমির সঙ্গে বিবাহও হয়, ওইরূপে উহারা অন্য জাতির সহিত মিশিতেছে। এইভাবেই তারা অন্য জাতির সঙ্গে মিশছে। আমাদের বাসা হইতে প্রায় 1 মাইল দূরে বড় একটা ঝর্ণা বহিতেছে। লেখিকাদের বাসা থেকে 1 মাইল দূরে বড় একটা ঝর্ণা বইছে। এখান হইতে ওই দুগ্ধ ফেনোনিব জলের স্রোত দেখা যায়। দুগ্ধ ফেনোনিব শব্দের অর্থ হলো দুধের ফেনার মতো। দুধের ফেনা যেমন সাদা হয়, ঠিক সেই রকম যেন সেই ঝর্ণার জলের স্রোত দেখা যায়। দিবানিশি তাহার কল্লোল গীত শুনিয়া ঈশ্বরের প্রতি ভক্তির উচ্ছ্বাস দ্বিগুণ ত্রিগুণ বেগে প্রবাহিত হয়। বলি, প্রাণটাও কেন ওই নির্ঝরের ন্যায় বহিয়া গিয়া পরমেশ্বরের চরণ প্রান্তে লুটাইয়া পড়ে না? তিনি বলছেন যে ওই নির্ঝর যেমন করে পরমেশ্বরের চরণ প্রান্তে লুটিয়ে পড়ে, সেইভাবেই কেন প্রাণটা পরমেশ্বরের চরণ প্রান্তে পৌঁছায় না কেন? অধিকই বলিব, আমি পাহাড়ে আসিয়া অত্যন্ত সুখী। লেখিকা পাহাড়ে এসে অত্যন্ত সুখী এবং ঈশ্বরের নিকট কৃতজ্ঞ হইয়াছি। তিনি এর জন্য ঈশ্বরকে কৃতজ্ঞ জানিয়েছেন। সমুদ্রের সামান্য নমুনা অর্থাৎ বঙ্গোপসাগর দেখিয়াছে। তিনি প্রথমে বঙ্গোপসাগর দেখেছেন, সমুদ্র, বাকি ছিল পর্বতের একটি নমুনা দেখা। তার ইচ্ছে ছিল পর্বত দেখা, এখন সে স্বাদও পূর্ণ হইল। এখানে কোন স্বাদের কথা বলা হচ্ছে? পর্বত দেখার যে স্বাদ, সেই স্বাদের কথাই এখানে বলা হয়েছে। স্বাদ শব্দের অর্থ হলো ইচ্ছা। না, স্বাদ তো মিটে নাই। আসলে ইচ্ছা কখনো মিটে না। যত দেখি ততই দর্শন পিপাসা শতগুণ বাড়ে। যতই দেখি ততই যেন পিপাসা শতগুণ বেড়ে যায়। কিন্তু কেবল 2টি চক্ষু দিয়াছেন, তাহা দ্বারা কত দেখিব? শুধুমাত্র 2টি চোখ, এই 2টি চোখ দিয়ে আর কত দেখা যাবে? প্রভু অনেকগুলো চক্ষু দেন নাই কেন? তিনি বলছেন, ঈশ্বর কেন অনেকগুলো চোখ দেন নাই? যত দেখি, যত ভাবি, তাহা ভাষায় ব্যক্ত করিবার ক্ষমতা নাই। যতই দেখা যায়, যতই ভাবা যায়, তা ভাষায় যেন ব্যক্ত করা যায় না। প্রত্যেকটি উচ্চ শৃঙ্গ, প্রত্যেকটি ঝর্ণা প্রথমে যেন বলে, আমায় দেখ, আমায় দেখ। প্রতিটি উচ্চ শৃঙ্গ, প্রতিটি ঝর্ণা যেন বলে, আমায় দেখ, আমায় দেখ। যখন তাহাকে বিস্ময় বিস্ফারিত নয়নে দেখি, তখন তাহারা ঈষৎ হাসে ভ্রুকুটি করিয়া বলে, আমাকে কি দেখো? আমার স্রষ্টাকে স্মরণ করো। লেখিকা যখন এই উচ্চ শৃঙ্গ এবং ঝর্ণাকে দেখেন, যেন তাদের মনের কথা লেখিকা শুনতে পান। সেই উচ্চ শৃঙ্গ এবং ঝর্ণা যেন বলে, আমাকে দেখে দেখার চেয়ে আমার ঈশ্বরকে দেখো, আমার স্রষ্টাকে স্মরণ করো। ঠিক কথা। চিত্র দেখিয়া চিত্রকরের নৈপুণ্য বোঝা যায়। চিত্রকর বলতে চিত্রশিল্পীকে বোঝানো হয়। ছবি দেখে যে ছবিটি তৈরি করেছেন, তার যে নৈপুণ্য অর্থাৎ নিপুণতা, সেটা বোঝা যায়। নতুবা নাম শুনিয়া কে কাহাকে চিনে? নতুবা নাম শুনিয়ে কেউ কাউকে চিনতে পারে না। আমাদের জন্য হিমালয়ের এই পাদদেশটুকু কত বৃহৎ, কত বিস্তৃত, কি মহান! আর সেই মহাশিল্পীর সৃষ্ট জগতে হিমালয় কত ক্ষুদ্র। আসলে ঈশ্বর হলো এই সমস্ত পৃথিবীর সৃষ্টিকর্তা। তার কাছে হিমালয় খুবই ক্ষুদ্র একটা সৃষ্টি। বালুকণা বলিলেও বড় বলা হয়। হিমালয় আসলে বালুকণা চেয়েও একটা ছোট্ট একটা জিনিস। আমাদের এমন সুন্দর চক্ষু, কর্ণ, মন লইয়া যদি আমরা স্রষ্টার গুণকীর্তন না করি, তবে কি কৃতজ্ঞতা হয় না? আমাদের সুন্দর চোখ, কান, মন নিয়ে যদি স্রষ্টার গুণকীর্তন না করি, তবে যেন স্রষ্টার কাছে অস্বীকার করা হয়ে যায়। কেননা তিনিই তো এত সুন্দর জিনিস সৃষ্টি করেছেন, তাই তার প্রতি অবশ্যই
কৃতজ্ঞতা স্বীকার করা দরকার। মন মস্তিষ্ক প্রাণ সব লইয়া উপাসনা করিলে তবে তৃপ্তি হয়। মন মস্তিষ্ক প্রাণ সব কিছু যদি একসঙ্গে থাকে তবেই যেন উপাসনাটা সম্পূর্ণ হয়, মনে তৃপ্তি পাওয়া যায়। কেবল টিয়া পাখির মতো কণ্ঠস্থ কতকগুলি শব্দ উচ্চারণ করিলে অন্তত আমার মতে উপাসনা হয় না। লেখিকার মতে কেবল টিয়া পাখির মতো কণ্ঠস্থ কতগুলি শব্দ উচ্চারণ করলেই উপাসনা হয় না। টিয়া পাখিকে আমরা যা শেখাই, টিয়া পাখি কিন্তু সেই কথাই বলে। তাই তিনি বলছেন টিয়া পাখির মতো কতগুলো শব্দ উচ্চারণ করলেই উপাসনা হয় না। তদ্রূপ উপাসনায় প্রাণের আবেগ থাকে কই? ওই উপাসনায় কোনো প্রাণের আবেগ থাকে না। প্রাকৃতিক সৌন্দর্য দর্শনকালে মন প্রাণ শতই সমস্বরে বলিয়া ওঠে। প্রাকৃতিক সৌন্দর্য দেখার সময় মন প্রাণ একই স্বরে বলে ওঠে, ঈশ্বরই প্রশংসার যোগ্য, তিনিই ধন্য। একমাত্র ঈশ্বর হলেন প্রশংসার যোগ্য, তিনিই ধন্য। কেননা ঈশ্বরই সমস্ত কিছুর সৃষ্টিকর্তা। তখন এসব কথা মুখে উচ্চারণের প্রয়োজন হয় না, তখন আর এইসব কথা উচ্চারণের প্রয়োজন হয় না। এখানেই প্রবন্ধটা শেষ। বাড়িতে আরেকবার পড়ে নিও। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করো।